গর্ভবতী মহিলা ওয়েন লু, যিনি সবেমাত্র ট্রেন থেকে নেমেছিলেন, তাকে খুঁজতে থাকা বৃদ্ধা মহিলাটিকে সঙ্গে সঙ্গেই শিশু পাচারকারী হিসেবে চিনতে পারলেন। তবে তিনি সরাসরি তার মুখোমুখি হননি। পরিবর্তে যখন মহিলাটি তাকে পথ দেখিয়ে দিতে বললেন, তিনি সানন্দে রাজি হয়ে গেলেন। বৃদ্ধা মহিলাটি যখন বুঝতে পারলেন যে তাকে একটি পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হচ্ছে, তখনই তিনি উপলব্ধি করলেন, আমি আর খুঁজছি না ম্যাডাম, যাবেন না ম্যাডাম, আমি আপনাকে আপনার দোরগোড়ায় পৌঁছে দিয়েছি, চলুন চলুন, থামুন, ওকে গ্রেপ্তার করুন, ওকে গ্রেপ্তার করুন। জানা যায় যে 4 মাস আগে মহিলাটি দুর্ঘটনাক্রমে একটি উপন্যাসে স্থানান্তরিত হয়ে তিয়ানটিতে পরিণত হন, যে ছিল সেই সাধারণ চরিত্র যার কারণে উপন্যাসের নায়ক 4 সন্তানের গর্ভবতী হয়। আসল মালিক গ্রামে অলস এবং কুৎসিত হিসেবে পরিচিত ছিল। উপন্যাসের নায়ক একজন উচ্চপদস্থ কর্মকর্তার মেয়ের সাথে তার সম্পর্ক নিশ্চিত করতে যাচ্ছিল। যদিও উপন্যাসের নায়কই আঘাত পেয়েছিল, কিন্তু এই কথা জানতে পেরে তার মা তাকে দায়িত্ব নিতে জোর দেন, নইলে তিনি তাকে সেনাবাহিনীর কাছে ধরিয়ে দেবেন। মহিলাটির বইয়ের কাহিনী মনে পড়ল। লোকটি তার বিয়ের পরের দিনই আসল মালিককে গ্রামে রেখে নিজের ফ্ল্যাটে ফিরে আসে, কিন্তু আসল মালিক 4 সন্তানের গর্ভবতী হওয়ায় এবং তার পেট স্বাভাবিকের চেয়ে বড় হওয়ায় সবাই তাকে অন্য কারোর সাথে অবৈধ সম্পর্কে থাকার মিথ্যে অভিযোগে অভিযুক্ত করে, যার ফলে শেষ পর্যন্ত সন্তান প্রসবের কালে তার মৃত্যু হয় এবং সত্যটা প্রকাশ পেয়ে যায়। বইয়ের মতোই একই পরিণতির পুনরাবৃত্তি এড়াতে সে দ্রুত তার মায়ের হাতটা ধরে ফেলল। তোমার এটা নেওয়ার দরকার নেই, তোমার অনুনয় করার দরকার নেই, তুমি কি চাও না? দয়া করে, ঈশ্বর তোমার মঙ্গল করুন। উফ, ঈশ্বর তোমার মঙ্গল করুন। হ্যাঁ, তোমার কি হয়েছে? সে কিছুতেই আমি বলতে পারছিল না। সে বলার চেষ্টা করেছিল যে সে দায়ী নয়, কিন্তু দায়িত্ব শব্দটি তার গলায় আটকে গেল। তখন সে বুঝতে পারল যে মূল কাহিনীটি এখনও এই জগৎকে নিয়ন্ত্রণ করছে। সবাই তোমার কথা শোনো, এটা দেখো, আমার মেয়ে কত কষ্ট পেয়েছে, সে কথাও বলতে পারে না। যাই হোক, তোমাকে আজ যেতেই হবে, কিছুতেই না, তুমি না ঘুমিয়েও যাবে। মা, সত্যি না? তাহলে যাও, 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 যাও। না, 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 আহ, ঠিক আছে, ঠিক আছে। চোখের পলকে 4 মাস কেটে গেল। মহিলাটির চিরচেনা অপরিচ্ছন্ন চেহারা বদলে সে আরও বেশি সুন্দরী হয়ে উঠেছিল, কিন্তু তার গর্ভধারণ এতটাই গুরুতর ছিল যে প্রতিবেশীরা কানাঘুষা শুরু করে দিল। সে কি অন্য কারোর সন্তানের মা হতে চলেছে? আর যখনই তার গর্ভপাত করানোর চিন্তা আসত, তখনই এই জঘন্য ষড়যন্ত্র তাকে নিয়ন্ত্রণ করত। সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করলেও দড়িটা ছিঁড়ে যেত। সে দেওয়ালে আঘাত করার চেষ্টা করল, কিন্তু দেওয়ালটা ভেঙে পড়ল। তার সত্যি আর কোনো উপায় ছিল না, তাই সে ছাদে দাঁড়িয়ে তার শাশুড়িকে হুমকি দিল, যদি তাকে স্বামীর সাথে সেনাবাহিনীতে যেতে না দেওয়া হয় তাহলে সে উঁচু জায়গা থেকে ঝাঁপ দেবে। তুমি গত 4 মাসে কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছ। তুমি শুধু ফাঁকা হুমকি দিচ্ছ আর প্রতিদিন মানুষকে বোকা বানাচ্ছ। এক্ষুনি নিচে নেমে এসো। আমি নিচে নামবো না যদি না তুমি আমাকে একটি পরিচয়পত্র দাও। আমি তোমাকে বলছি, তুমি আজীবনের জন্য মৃত। স্বর্গের ইচ্ছা মেনে চলো। আমি হাল ছাড়ব না, দয়া করে। না, না, না। প্রাণবন্ত মহিলাটি পুরোপুরি তার নিয়ন্ত্রণে ছিল এবং বাধ্য হয়ে তাকে একটি পরিচয়পত্র দিতে রাজি হয়েছিল। অপ্রত্যাশিতভাবে মহিলাটির আত্মতৃপ্তি ক্ষণিকের স্থায়ী ছিল, কারণ সে পা পিছলে সরাসরি ছাদের কড়িকাঠ থেকে পড়ে যায়। এটা ছিল নিশ্চিত মৃত্যু, কিন্তু ভাগ্যের পরিহাসে এই দুর্ঘটনার কারণে সে সিস্টেমের নিয়ন্ত্রণ থেকে রক্ষা পায়। সিস্টেমটি শনাক্ত করল যে একটি গর্ভনালী প্রতিস্থাপন করা হবে। নেটওয়ার্ক স্থাপন, নিবিড় চিকিৎসার জন্য শক্তি কেন্দ্রীভূত করুন। হৃৎস্পন্দন পুনরুদ্ধার হয়েছে। খুশি, সুস্থ, নিয়ন্ত্রণ ব্যবস্থা, শক্তি নিঃশেষিত, নারী পার্শ্ব চরিত্রের ওপর নিয়ন্ত্রণ হারানো। মহিলাটি তাই তার স্বামীকে খুঁজতে সামরিক ঘাঁটির দিকে যাত্রা শুরু করে। সে জানত না যে তার স্বামী সেখানে তাকে বিয়ে করার জন্য নিরবচ্ছন্ন চিন্তিত। একজন অলস এবং কুৎসিত স্ত্রীকে বিয়ে করার চিন্তা তাকে কাঁদিয়ে ছাড়ল। সে কেবল নিজেকে এই বলেই সান্ত্বনা দিতে পারল যে একেবারে কিছু না থাকার চেয়ে কিছুটা দূরত্ব বজায় রাখা ভালো। পরদিন মহিলাটি ট্রেন স্টেশনে পৌঁছালেন। এলাকাটি তার কাছে অপরিচিত এবং পথঘাট সম্পর্কে তিনি নিশ্চিত ছিলেন না। এমন সময় এক বয়স্কা মহিলা তার কাছ থেকে টাকা নিয়ে সাহায্য চাইলে তিনি অবাক হলেন। মহিলাটি দাবি করলেন যে তিনি নিরক্ষর এবং ওই মহিলার কাছে সাহায্য চাইলেন। মহিলাটি চিরকুটের ঠিকানাটির দিকে একবার চোখ বুলিয়ে নিলেন, তারপর বললেন যে তিনি তার ছেলেকে খুঁজছেন। তিনি শুধু ঠিকানাটাই জানতেন, কিন্তু সেখানে কিভাবে যেতে হবে তা জানতেন না। ওই বাসস্টপে অনেক ভিড়, আপনি গিয়ে জিজ্ঞেস করছেন না কেন? আমি বাস ধরতে জানি না, আর আমি অন্য কাউকেও চিনি না। তরুণী, দেখছে তুমি বেশ দয়ালু একটি মেয়ে, দয়া করে আমাকে ওখানে নিয়ে যাবে? তার দ্বিধা দেখে লোকটি বললেন যে তার ছেলে একটি বড় কারখানার ম্যানেজার। আপনি যদি আমাকে ওখানে নিয়ে যান, আমি ওকে দিয়ে আপনাকে একটি বড় লাল খাম দেওয়াবো। মহিলাটি নিজেও এলাকাটির সঙ্গে পরিচিত ছিলেন না।
লোকটি প্রথমে রাজি হতে চাননি, কিন্তু তার ক্রমাগত অনুরোধে তিনি আর থাকতে পারলেন না, তাই তাকে নিয়ে যেতে রাজি হলেন। অর্ধেক পথ যাওয়ার পর মহিলাটি বুঝতে পারলেন যে কিছু একটা গড়বড় হয়েছে। মহিলাটি তাকে থানার প্রবেশ পথে নিয়ে গিয়েছিল। আমি আর তাকাচ্ছি না ম্যাডাম, সে চিৎকার করে বলল। যেবেন না, আমি আপনাকে নদীর গেট পর্যন্ত নিয়ে এসেছি। বাঁচান, বাঁচান, কাউকে গ্রেফতার করুন, কাউকে গ্রেফতার করুন, কাউকে গ্রেফতার করুন। হতভম্ব হয়ে সে দ্রুত ক্যাপ্টেন ওয়ংয়ের দৃষ্টি আকর্ষণ করল। মহিলাটি সঙ্গে সঙ্গে অন্য মহিলাটিকে সন্দেহবাসন হিসেবে শনাক্ত করল এবং দুজনকেই জিজ্ঞাসাবাদের জন্য ভিতরে নিয়ে যাওয়া হলো। ক্যাপ্টেন যখন জিজ্ঞাসা করলেন সে কিভাবে অন্য মহিলাটিকে শনাক্ত করেছে, তখন মহিলাটি যুক্তি দিয়ে ব্যাখ্যা করল, প্রথমত আমাকে অন্য প্রদেশের এক গেঁয়ো মেয়ের মতো দেখতে লাগছিল, আর আমি তখন গর্ভবতী ছিলাম। এটা অবিশ্বাস্য রকম অসুবিধাজনক। ট্রেন স্টেশনে এত ভিড়, সে কোনো স্থানীয় লোকের কাছে সাহায্য না চেয়ে জোর করে আমার কাছেই সাহায্য চাইল। এটা কি অদ্ভুত নয়? দ্বিতীয়ত, সে একাই ট্রেনে করে ইয়ানচেং যেতে পারে, কিন্তু বাসে যেতে ভয় পায়। সে এমনকি আমাকে বলেছিল যে তার ছেলে একটি বড় কারখানার ম্যানেজার এবং আমাকে একটি বড় লাল খাম দেওয়ার মতো টাকা তার কাছে আছে। সে যদি এতই ধনী হয়, তাহলে নিজের মাকে তাকে নিয়ে আসার ব্যবস্থা করল না কেন? এটা স্পষ্টতই তুমি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সে তার মাকে থানায় নিয়ে এসেছে। গেট দেখামাত্রই মা পালানোর চেষ্টা করেছিল। সে যদি ভালো মানুষ হতো, তাহলে থানা থেকে কে পালাবে? তাহলে সে শুধু একজন দয়ালু মেয়ের সুযোগ নিচ্ছে এবং শহরের বাইরের লোকদের সাথে প্রতারণা করছে। ক্যাপ্টেন ওয়ং লোকটির বুদ্ধি বিচারের প্রশংসা করলেন। সত্যি, অপরপক্ষের তদন্ত সম্পূর্ণ হয়েছিল। মহিলার কাছে কোনো পরিচয়পত্র ছিল না, ট্রেনের টিকিটের অংশবিশেষ ছিল না, এবং তার কথাবার্তা অসংলগ্ন এবং অসঙ্গতিপূর্ণ ছিল। এমনকি তারা মহিলার জলের বোতলে ঘুমের ওষুধও খুঁজে পেয়েছিল। যদি মহিলাটি সত্যিই তাকে বাড়িতে নিয়ে গিয়ে কোনো নির্জন জায়গায় জল পান করে, তাহলে তার পরিণতি হবে অকল্পনীয়। শীঘ্রই পুলিশ লোকটিকে তার স্ত্রীকে নিয়ে যেতে জানায়। তার সহকর্মীরা সঙ্গে সঙ্গে কানাঘুষা শুরু করে দিল। তারা সবাই জানত যে লোকটির স্ত্রী কুৎসিত এবং তাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল। লোকটি দ্রুত থানায় ছুটে গেল। ক্যাপ্টেন ওয়ং তার স্ত্রীর প্রশংসা করতে ছাড়লেন না। তার জন্যই আমরা অন্য মানব পাচারকারীদের ধরতে পেরেছি। আপনার স্ত্রী অসাধারণ, একজন সত্যিকারের বীরাঙ্গনা। সে শুধু অদম্য উচ্চাকাঙ্ক্ষীই নয়, তার সাহসও আছে। ইয়ে শুয়াং পাচারকারীদের ধরছিল। সেই মুহূর্তে মহিলাটি স্টেশনের ক্যান্টিনে খাচ্ছিল। ক্যাপ্টেন ওয়ং যখন লোকটিকে নিয়ে এলেন, লোকটি চারপাশে তাকালো, কিন্তু তার স্ত্রীকে দেখতে পেল না। আপনি এখানে কি খুঁজছেন? বিশুয়াং কোথায়? ইনি কি কমরেড ইয়েশুয়াং নন? আমি প্রতিরোধ করতে অক্ষম। আগে আমি জড়িত ছিলাম না, পরে আমি শুধু একটা শলাকা হয়ে গেলাম।